আমি নিগার সুলতানা, হাজারাতুল ডিগ্রি কলেজ গণিত বিভাগ। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্র। আর আমার অধ্যায় হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এই অধ্যায়টা প্রথমে ধরার পিছনে বড় যৌক্তিক কারণ হচ্ছে আমরা বোর্ডের প্রশ্ন দেখতে পাই আমাদের যে ত্রিকোণমিতি দ্বিতীয় পত্রের যে ত্রিকোণমিতি সেখানে দুটো অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর। তাহলে এখানে আমরা কম পরিশ্রমে বেশি ফল পাচ্ছি, তাই আমরা এই অধ্যায়টা আপাতত আগে প্রথমে এটা শুরু করেছি এটা দিয়ে। কারণ এখান থেকে দুটো অধ্যায় একটি বড় প্রশ্ন, ছাত্রছাত্রী খেয়াল করো, দুটো অধ্যায় একটি বড় প্রশ্ন যার মান হচ্ছে 10। আর তাছাড়া আমরা ফার্স্ট ইয়ারে যে ত্রিকোণমিতি পড়েছি সেখানে যে সূত্রগুলো পড়েছি এগুলো এখানে আমাদেরকে অনেক হেল্প করবে, তাই আমরা আগে এটা দিয়ে শুরু করলাম। তাহলে একটু খেয়াল করো, ত্রিকোণমিতিক ফাংশনের সাথে আমরা আগে থেকে পরিচিতি, ক্লাস 9-10 থেকে আমরা ত্রিকোণমিতিক ফাংশন পরিচিতি, এটা আর বলার প্রয়োজন আছে বলে মনে করি না। তবে বিপরীতটার সাথে আমরা পরিচিতি না, একটু বিপরীতটা নিয়ে আলোচনা করবো। আমরা বিপরীত শব্দটা পড়েছি সবসময় ছেলের বিপরীতে মেয়ে, মেয়ের বিপরীতে ছেলে জাতীয়। তো এখানে বিপরীত বলতে কি বোঝায়? এখানে বিপরীত বলতে কি বোঝায় দেখো একটু। আমরা সাইন থিটা, এটা একটা ত্রিকোণমিতিক ফাংশন। তো আমি যখন থিটার ইচ্ছা মতো মান প্রয়োগ করি তখন ফাইনালি সাইন থিটার একটা মান পাই। ধরে নিলাম থিটার মান 30 ডিগ্রি, তাহলে সেই ক্ষেত্রে আমি সাইন থিটার মান পাচ্ছি হাফ, যেটি পুরোপুরি একটা মান নির্দেশ করতেছে যার মান হচ্ছে 0.5। আচ্ছা, এখানে একটু দেখো, তাহলে সাইন থিটাটা পুরো একটা মান নির্দেশ করে। আর যখন আমি থিটা সে সাইনটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে সেখান থেকে দাঁড়ালো সাইন ইনভার্স হাফ। তাহলে আমি হাফের মান আমি জানি সাইন 30। এখন দুটো একই ফাংশন যদি বিপরীত ভাবে থাকে সেটা একটা অপরটাকে প্রশমিত করে বা নষ্ট করে দেয়, আমরা জানি। তো এই ক্ষেত্রে এখানেও সাইন, এখানেও সাইন, এখানে সাইন ইনভার্স, এখানে সাইন, শুধুই সাইন। দুটো বিপরীত হওয়ার কারণে একে অপরকে নষ্ট করে দিলে তাহলে দাঁড়ালো ফাইনালি সাইন 30 ডিগ্রি, শুধু 30। তাহলে একটু খেয়াল করো, এখানে আমরা 30 ডিগ্রি প্রয়োগ করে মান পেয়েছি হাফ, আর এখানে হাফের মান সাইন 30 প্রয়োগ করে ডিগ্রি পেয়েছি 30 ডিগ্রি। অর্থাৎ ডিগ্রি এবং কোণের মধ্যে একটা বিপরীত ধর্ম দেখা যাচ্ছে। ডিগ্রি থেকে কোণ মান, আবার মান থেকে কোণ, এবং একই ধরনের, তাই এটাকে আমরা বলতেছি বিপরীত। আর ত্রিকোণমিতিক ফাংশন গুলো নিয়ে এখানে আমরা আলোচনা করব বিধায় এটাকে আমরা বলতেছি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আরেকটা ব্যাপার একটু দেখো ছাত্রছাত্রীরা, আমরা জানি যদি কোনো কিছুর উপর ইনভার্স থাকে পুরোটার উপর, তখন সেটাকে আমরা আগে থেকে লিখেছি 1/sin θ, অর্থাৎ পুরো সাইন থিটাকে 1/, করে নেওয়া। এখন এটা দ্বারা আমরা বুঝতে পারি থিটার যখন আমরা ইচ্ছা মতো মান প্রয়োগ করবো, সাইন থিটার যে মানটা পাবো সেটাকে 1 দ্বারা ভাগ। আবার এখন আমরা নতুন ভাবে পড়ছি এখানে সাইন ইনভার্স থিটা। তাহলে একটু খেয়াল করো, একটু আগে আমি দেখিয়েছি সাইন ইনভার্স হাফ যা একটি কোণ নির্দেশ করছে, সাইন ইনভার্স হাফ যা একটি কোণ নির্দেশ করছে। তাহলে সেটার সাথে যদি আমি এটাকে মিলাই, এটাও একটি কোণ নির্দেশ করে, সাইন ইনভার্স থিটাটাও পুরো একটি কোণ নির্দেশ করে। তাহলে কোনো অবস্থাতে এই দুটো জিনিস এক হতে পারে না, কোনো অবস্থাতে এই দুটো জিনিস তোমরা এক করবে না। যদি আমাদের এখানে পাওয়ার ইনভার্স পাওয়ার 1, 2 যাই থাক না কেন, এটা কোনো অবস্থাতে তোমরা এক করে নিবা না, যে এটা সবসময় একটি কোণ, সাইন ইনভার্স থিটাটা সবসময় একটি কোণ। আর যদি পুরো সাইনের উপর ইনভার্স ফাংশন ইনভার্সটা থাকে তাহলে এটা 1/sin, এটা তোমরা লক্ষ্য করবে। এরপরে আসা যাক। আচ্ছা, এবার দেখো আমরা ধরে নিলাম সাইন থিটা ইকুয়াল টু এক্স, তাহলে থিটা ইকুয়াল টু দাঁড়ালো কি সাইন ইনভার্স এক্স। তাহলে সাইন থিটা ইকুয়াল টু যদি আমি এক্স ধরি তাহলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। এখান থেকে একটু খেয়াল করো, আর আমরা পূর্ব থেকে জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতি, আর সেখানে থিটার মানটাকে সাইনটাকে যদি ওপাশে নিয়ে যায় সাইন ইনভার্স লম্ব বাই অতি। এখন আমি যদি দুটো জিনিসকে একই সাথে কম্পেয়ার করি তাহলে একটু দেখো তো, আমরা এখানেও সাইন ইনভার্স, বাম পাশে এখানেও থিটা, এখানেও থিটা, ডান পাশে গিয়ে এখানে সাইন ইনভার্স এক্স, আর এখানে সাইন ইনভার্স লম্ব বাই অতি। তাই একটু ভালো করে খেয়াল করলে দেখো তোমরা এখানে এক্স এর ভূমিকাটা লম্বর কাজ করতেছে, এবং নিচে কিছু নেই, হর অংশে না থাকলে আমরা জানি এখানে অতি কিছু নাই মানে 1 আছে। দ্যাট মিনস অতিভুজের ভূমিকাটা পালন করতেছে কে 1। তাহলে লম্বের কাজটা এক্স করতেছে এবং অতিভুজের কাজটা করতেছে 1। তাহলে একটু আমরা যদি চিন্তা করি, আমি কোনো অঙ্কের ক্ষেত্রে গাণিতিক সমস্যায় যখন আমি যাব, সাইন থেকে আমাকে কোসেকে যাওয়ার যখন প্রয়োজন বোধ করব, অথবা কোসেক থেকে যখন আমি সাইনে আসার প্রয়োজন বোধ করবো, তখন আমি কি করবো? তখন আমি সরাসরি যখন আমি সাইন ইনভার্স এক্স দেখবো, আমি যখন কোসেকে যাব তখন 1/x, আর কোসেকের ক্ষেত্রে এক্স থাকলে সাইনে গেলে 1/x। কেননা যেহেতু সাইন ইকুয়াল টু লম্ব বাই অতি আর কোসেক সমান অতি বাই লম্ব, পুরো বিপরীত, তাই বিপরীত ধর্মী হওয়ার কারণে আমরা যখন এক্স
তখন কোসেকে চলে গেলে 1/x, আবার কোসেকে যখন x সাইনে চলে গেলে 1/x। একই ক্ষেত্রে tan এবং cot এর ক্ষেত্রেও এই কথাগুলো আমাদের প্রযোজ্য। cot এর ক্ষেত্রে আমরা কি করব, tan এর ক্ষেত্রে যদি x থাকে cot এর ক্ষেত্রে 1/x করে নিব, আবার cot এর ক্ষেত্রে যদি x থাকে tan এর ক্ষেত্রে আমরা যাব 1/x করে দিই। আমরা যখন ম্যাথ করব তখন এই সূত্রগুলো আমাদেরকে খুবই হেল্প করবে। এছাড়া আমরা আরো দুটি আছে, sec ইনভার্স x এবং cos এ যখন যাব তখন সেক্ষেত্রে আমরা যখন কোনো প্রয়োজন বোধ করি sec থেকে cos এ যাওয়ার প্রয়োজন বোধ করব, তখন আমরা সেখানে x থাকলে 1/x করে নিব, আবার cos এ যখন x থাকবে sec এ যখন আমি যাব তখন 1/x, কেননা দুটোর অনুপাত বিপরীত সেই কারণে। আচ্ছা, এবার এটা দ্বারা আমরা কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করব একটু খেয়াল করো। ধরে নিলাম আমার sin ইনভার্স 3, যে x এর কাজটা কে করলো 3, তাহলে আমার প্রয়োজন কোসেকে যাওয়া, তাহলে কোসেকে যাওয়ার প্রয়োজন, তখন আমি কি করব, সরাসরি কোসেক ইনভার্স 1/3 প্রয়োগ করে দিব, কোসেক ইনভার্স 1/3। কেন এই যে প্রথম সূত্রটা দেখো, sin ইনভার্স x, আমি কোসেকে যাওয়ার ক্ষেত্রে যদি 1/x হয় তাহলে sin ইনভার্স 3 থাকলে আমি কোসেকে যাওয়ার ক্ষেত্রে 1/3 করে নিব। সিমিলার কথাগুলো সবার ক্ষেত্রে, sin কোসেক, tan cot এবং sec cos এর ক্ষেত্রেও একই রুলস প্রযোজ্য। আচ্ছা ছাত্রছাত্রীরা একটু মনে করে দেখো তো, আমরা ফার্স্ট ইয়ারে বিশেষত 3 ধরনের সূত্র আমরা বেশি ইউজ করেছি। তন্মধ্যে ছিল tan, sin এবং cos এর সূত্রগুলো আমরা ফার্স্ট ইয়ারে ত্রিকোণমিতি যখন করতাম এগুলো বেশি বেশি ইউজ করতাম, এবং আমরা এও বলতাম যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আগে tan সূত্র দিয়ে অঙ্ক করার চেষ্টা করব, দেন tan সূত্র না হলে sin cos এর সূত্রে যাব। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তাহলে একটু দেখো, আমরা tan a + b সূত্রটা করেছি, একটু মনে করে দেখো তোমরা সূত্রটা কি ছিল, tan a + tan b ডিভাইডেড বাই 1 - tan a tan b। এখানেও দেখো tan ইনভার্স x + tan ইনভার্স y, অর্থাৎ আমরা আগে পড়েছিলাম tan a + b আর এখন পড়ছি tan ইনভার্স x + tan ইনভার্স y, অনেকটা মিল বলতে গেলে। আচ্ছা, সেক্ষেত্রে দেখো এখানে tan ইনভার্স x + y ডিভাইডেড বাই 1 - xy, x + y ডিভাইডেড বাই 1 - xy। তাহলে একটু আমরা আগের সাথে মিলিয়ে নিয়ে এই সূত্রগুলো নতুন করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তোমরা আগের সূত্রগুলো একটু প্র্যাকটিস দিয়ে এখানে আসলে তোমাদের আর নতুন করে সূত্রগুলো শিখতে হবে না। আমাদের tan a + b সূত্রটা ছিল tan a + tan b ডিভাইডেড বাই 1 - tan a tan b, আর এক্ষেত্রে হচ্ছে tan ইনভার্স x + tan ইনভার্স y, tan ইনভার্স x + y ডিভাইডেড বাই 1 - xy, প্রায় মিল বলতে গেলে। আচ্ছা, এক্ষেত্রে দেখো আমরা যখন প্লাস সূত্রটা অ্যাপ্লাই করব তখন লব অংশ থাকবে প্লাস আর হর অংশ হবে মাইনাস, আর আমরা যখন মাইনাস সূত্রটা অ্যাপ্লাই করব তখন লব অংশ থাকবে মাইনাস, হর অংশ থাকবে প্লাস, ঠিক আগের মতনই বলতে গেলে প্রায় মিল। তো আগের সূত্রগুলো একটু ভালো করে পড়ে নিবে। তারপরে আসা যাক, তো আমি আগে যেভাবে বলতাম তোমরা চেষ্টা করবে tan সূত্র দিয়ে অঙ্কগুলো করার জন্য, কারণ tan সূত্রগুলো ইজি হয় অঙ্ক করতে, সুবিধা, ক্যালকুলেশন গুলো সুবিধা হয়। এখানেও ঠিক পূর্বের কথাটা আমি আবার রিপ্লাই করতেছি যে এখানেও তোমরা আগে চেষ্টা করবে tan সূত্র দিয়ে হয় কিনা, এবং বেশিরভাগ অঙ্ক আমার tan সূত্র দিয়ে হয়ে যাবে, গুটি কয়েকটা অঙ্ক ছাড়া। তাহলে আমরা এক্ষেত্রেও কি করব, যদি কোনো অঙ্ক আমাদের আসে, যেমন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক নিয়ে আমি আলোচনা করছি, দেখো প্রমাণ করো যে 4 sin ইনভার্স 1/√5 প্লাস cot ইনভার্স 3 ইকুয়াল টু পাই। এখানে দেখো আমি এমন একটা অঙ্ক দিয়েছি, tan এর অঙ্কটা আমি দিইনি, ইচ্ছা করে দেইনি, তোমাদের বইতে tan এর অঙ্ক অলরেডি করা আছে। যদি এখানে tan থাকতো আমি সরাসরি tan সূত্র tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, অথবা মাইনাস হলে মাইনাস সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটা করে দিতাম, কিন্তু এখানে সরাসরি tan নাই, একদিকে আছে sin, অন্যদিকে আছে cot। এখন দেখো প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করার পর একটু খেয়াল করো, আমরা একটু আগেই জেনেছি যদি আমার cot থাকে সরাসরি আমি tan এ চলে যেতে পারবো শুধুমাত্র 1/3। এই যে একটু আগে বলেছিলাম x এর ভূমিকাতে যদি 3 থাকে তাহলে আমি 1/3 করে নিব, ঠিক সেম কথা এখানেও বলছি cot ইনভার্স 3, তাহলে এখানে যেহেতু x এর ভূমিকায় 3 তাহলে আমি tan এ যখন যাব 1/3, এখানে আমার কোনো কিছুরই প্রয়োজন নেই, সরাসরি সূত্র। কিন্তু এখন যে আমি সাইন, এই সাইনকে আমি tan এ নিব কিভাবে, তাহলে মজার বিষয় আমি বলেছিলাম সাইন ইনভার্স থাকলে উপরের অংশ লব হিসেবে কাজ করবে আর নিচের অংশ অতিভুজ হিসেবে কাজ করবে। তাহলে দেখো লব অংশে 1, দ্যাট মিন্স লম্ব হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে √5। মনে রাখবে এখানে আমরা পিথাগোরাস দিয়ে কাজ করতে পারবো, কেননা সাইন কস ট্যান কট গুলো আমরা পূর্বে ক্লাস 9 10 এ পড়ে এসেছি, পিথাগোরাস থেকেই আসছে এগুলো, তাই এখানে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করবো। তাহলে দেখো, তাহলে লম্বের কাজটা যদি 1 করে থাকে আর অতিভুজের কাজটা করলো √5,
তাহলে এখন আমি যখন টেনে শিফট করতে চাই আমার ভূমি অবশ্যই লাগবে, কারণ আমি জানি টেন হচ্ছে লম্ব বাই ভূমি। এখন ভূমির মানটা আমি কিভাবে বের করবো, তাও আবার পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে আমরা জানি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে সেখান থেকে আমি ভূমির মানটা বের করব অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার রুট আবার, তাহলে দাঁড়ালো কত 5 minus 1 root আবার ফাইনালি 2। তাহলে আমি ভূমি পেয়ে গেলাম 2। তাহলে ভূমি পেয়ে গেলাম 2, ভূমির মানটা বসিয়ে নিলাম। তোমরা মনে রাখবে এই অঙ্কের ক্ষেত্রে এই চিত্রগুলো অবশ্যই দিতে হবে। একটা অঙ্কে একের অধিক চিত্র আসতে পারে, যতটা আসবে ততটা তুমি পাশাপাশি বসিয়ে দিবে, চিত্রকে অঙ্কটা শো করবে, কোনো অবস্থাতেই চিত্র বাদ দেওয়া যাবে না। তাহলে এখন আমি আবার তাহলে আমি পেয়ে গেলাম ভূমির মান 2। এখান থেকে আমি লিখতে পারি tan ইনভার্স 1/2। দ্যাট মিন্স 1 হচ্ছে লম্ব, 2 হচ্ছে ভূমি, তাহলে tan ইনভার্স লম্ব বাই ভূমি। এখন দেখো আমার কাজটা ইজি হয়ে গেল, যা আমার উদ্দেশ্য ছিল আমি tan এ চলে যাব, দুটো মানকে আমি tan এ শিফট করে ফেলেছি। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এই যে প্রথম সূত্রটা, সেখান থেকে আমি সরাসরি লিখতে পারি 4 tan ইনভার্স x এর ভূমিকায় হাফ এবং y এর ভূমিকাতে 1/3, 1 মাইনাস হাফ 1/3। তাহলে একটু দেখো এখন আমার তো 4 আগে থেকেই ছিল, আর tan ইনভার্স, এই দুটো জিনিস আমি যখন ক্যালকুলেশন করে নিব তখন দাঁড়াবে 5/6। আমি শর্টকাটেই করে দিচ্ছি তোমাদেরকে, ভাষা একটু দেখলে পারবে। এই দুটো জিনিস যোগ বিয়োগ করে লসাগু করলে 5/6। তাহলে লব এবং হর একই, তাহলে দুটোই চলে গেল, ফাইনালি 4 tan ইনভার্স 1। এখন আমরা আবার জানি tan 45 ডিগ্রির মান 1। তাহলে tan 45 ডিগ্রির মান যদি 1 হয়, আমি চট জলদি বসিয়ে দিলে দেখা যাচ্ছে tan ইনভার্স tan π/4। এই আবার এসে গেল দুটো বিপরীত ফাংশন একই অনুপাতের, তাহলে দুটো বিপরীত tan। তাহলে আবার বিপরীত যখন পাশাপাশি থাকবে একটা অপরটাকে নষ্ট করে দিলে ফাইনালি থাকে 4, আর এখানে থাকে π/4, কাটাকাটি করলে পাই রাইট হ্যান্ড সাইড। তাহলে একটু আবার বলছি, তোমরা একটু জিনিসটা খেয়াল করবে, যদি সরাসরি tan দিয়ে অঙ্কগুলো থাকে আমরা tan দিয়েই করে যাব, আর যদি tan দিয়ে না থাকে আমরা চেষ্টা করব অঙ্কগুলোকে টেনে নিয়ে যাওয়ার জন্য, তাতে করে আমাদের কাজটা সহজ হবে। তবে আমি এটা বলতে পারবো না যে 100% অঙ্ক সবগুলো tan দিয়ে হবে, কিছু ব্যতিক্রম আছে, তবে বেশিরভাগ অঙ্ক tan দিয়েই হয়। তাহলে টেনে নিয়ে যাওয়ার পরে দেন আমরা tan এর সূত্র যেটা অ্যাপ্লাই করতে হয়, প্লাস থাকলে প্লাসটা অ্যাপ্লাই করব, মাইনাস থাকলে মাইনাসটা অ্যাপ্লাই করব। এবারে আমরা আরেকটি নিয়মের অঙ্ক করব। এই অঙ্কটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের বইতেও এই নিয়মের কিছু অঙ্ক আছে, উদাহরণও আছে, আমি একটি দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কিরকম, প্রথমে আছে আমার cos, তারপর tan ইনভার্স। দেখো এটা cos, এমনি cos, আর এটা tan ইনভার্স। আবার দেখো আবার cot, আবার sin ইনভার্স, অর্থাৎ একটা ইনভার্সের পাশে একটা নরমাল, একটা ইনভার্স একটা নরমাল, এটাই বোঝাচ্ছে অনেকটা। একটু খেয়াল করলে এরকমই লাগে, যদিও বা এটা কোণ নির্দেশ করে, যদিও বা আমরা জানি ইনভার্স ফাংশনটা কোণ নির্দেশ করে, তারপর আমরা যদি আমি নরমালি দেখি যে একটা ইনভার্স আর একটা নরমাল, এটাই মনে হচ্ছে। আচ্ছা দেখো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম। একটু খেয়াল করবে এই জাতীয় অঙ্ক যখন থাকবে, একটু আগে আমরা বলেছি একই রকম অনুপাত হলে x থাকলে 1/x করে নিব, এটা খুব ইজি। কিন্তু ভিন্ন অনুপাত যদি হয় সেক্ষেত্রে আমরা চিত্র এঁকে পিথাগোরাসের সূত্রের হেল্প নিয়ে আমরা আঁকাবো। তাহলে একটু দেখো আমার এখানে এটি আছে, এটি সাইন, এটা কট, তাহলে একই রকম নয়, ভিন্ন। আমার সাইন শুরু হয় লম্ব বাই অতি, তাহলে আমার সাইনে যেহেতু লম্ব বাই অতি, দ্যাট মিন্স আমার এখানে এই x এর ভূমিকা লম্ব কাজ করতেছে, লম্বের ভূমিকায় x, কিন্তু অতিভুজের ভূমিকায় কিছু নাই, মানে 1। তাহলে আমি 1 বসিয়ে দিলাম। এখন দেখো আমি যখন এটাকে কটে শিফট করব আমাকে ভূমি লাগবে, তাহলে আমরা জানি আবারও পিথাগোরাসের সূত্র থেকে অতিভুজ এবং লম্ব জানা থাকলে ভূমির কাজটা হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার রুট আবার, আর সেটি ফাইনালি দ্বারা রুট আবার 1 মাইনাস x স্কয়ার। তাহলে ভূমির মান আমরা পেয়ে গেলাম 1 মাইনাস x স্কয়ার। যেহেতু এটা কট তাই আমি এটাকে কট বানিয়ে নেব আমার কাজের সুবিধার জন্য, দুটো বিপরীত ফাংশন পাশাপাশি থাকাই মানে আমাদের সুবিধা। তাহলে আমরা এটা কট, তাই এটাকে আমি কট করে নিব। যদি এখানে কট না থেকে অন্য কিছু থাকতো তাহলে সেটাকে আমি সিমিলার ভাবে চেঞ্জ করতাম। তাহলে যেহেতু এখানে কট, তাহলে আমি সাইনকে যদি কট বানাতে চাই তাহলে এটা দাঁড়াবে কট ইনভার্স। এবং আমরা জানি কট সমান হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমির জায়গা দখল করবে রুট আবার 1 মাইনাস x স্কয়ার, আর লম্বের জায়গাটা দখল করবে x। এখন দেখো আগের মতন দুটো বিপরীত ফাংশন কাছাকাছি এসে গেছে, তাহলে আর কিছু করার নেই, দুটো বিপরীত ফাংশন পাশাপাশি থাকাই মাত্র একটা অপরটাকে নষ্ট করে দিয়ে ফাইনালি থাকবে 1 মাইনাস x স্কয়ার বাই x। তাহলে আবার দেখো ঠিক একই কথা,
এখানে tan এখানে cos। তাহলে তুমি খেয়াল রাখবে শুধুমাত্র ওই জায়গাটাতে পাশে কে আছে, পাশে যেটা থাকবে তার মতো করে আমি চেঞ্জ করব। এখন তার মতো যদি আমি চেঞ্জ করতে যাই তাহলে tan এবং cos, এখানে tan এখানে cos, তাহলে আমাকে cos বানাতে হবে। তাহলে আমি যদি cos বানাতে চাই অবশ্যই চিত্রগুলো আঁকতে হবে এবং পাশে দিয়ে দিবে, প্রয়োজনে চিত্র নাম্বার 1 চিত্র নাম্বার 2 এভাবেও দিতে পারো। আচ্ছা, তাহলে আমরা tan সমান জানি লম্ব বাই ভূমি। এখন অতিভুজের মানটা আমরা কিভাবে বের করব? আমরা জানি অতিভুজের মানটা জানি 1 - x² এটা হচ্ছে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে √1 - x² ফাইনালি 1। তাহলে অতিভুজের মান আমি পেয়ে গেলাম 1। অতিভুজের মানটা আমি কিভাবে বের করলাম? ওই আগের মতনই, দুটো মান জানা থাকলে তৃতীয় মানটা আমরা পিথাগোরাসের সূত্রের হেল্প নিয়ে বের করে নেব। তাহলে দেখো এখন আমি পেয়ে গেলাম অতিভুজের মানটা 1। যেহেতু আমার এখানে cos, তাই অবশ্যই এই tanটাকে আমি cos এ শিফট করব। তাহলে cos এ যদি আমি শিফট করি, এই cos এটাকেও যদি আমি cos এ নিয়ে যাই, তাহলে দেখা যাচ্ছে আমরা জানি cos সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির কাজটা করতেছে আমার এখানে x, আমার এখানে ভূমির কাজটা করে x এবং অতিভুজের কাজটা করে 1। তাহলে ভূমি x, অতিভুজ 1। কেন করেছি? বারবার বলছি একই কথা, tan থাকলে পার্শ্ববর্তী যেটা থাকবে তার মতো করে আমরা পরিবর্তন করব। তাহলে এবার দেখো আবার দুটো বিপরীত ফাংশন, ফাইনালি থাকে x/1, দ্যাট মিন্স শুধু x রাইট হ্যান্ড সাইড। তাহলে এই জাতীয় অঙ্ক আসার সম্ভাবনা খুবই বেশি, অনেকবার এসেছে বহুবার। তাহলে তোমরা একটু সেই টেকনিকটা কি, পাশে যেটা থাকবে তার মতো করে পরিবর্তন করে নাও, একটা সময় অঙ্কটা মিলে যাবে। এবার আসা যাক আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, সেটি কি? তাও ভেরি ইম্পর্টেন্ট। এগুলো দেখবি বহুবার সালে আসছে, এই অঙ্ক নিয়মগুলো সালে আসা আসলে ইম্পর্টেন্ট বলতে এটাই যে আসবে তা নয়, নিয়মটা ইম্পর্টেন্ট। তাহলে একটু দেখো, আবার sec² tan inverse 4, আবার এখানে tan² sec² 3 = 25 প্রমাণ করো যায়। তাহলে আমরা আবার আগের মতো লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম। এখানে একটু খেয়াল করো, এই অঙ্কটা দুই ভাবেই করা যায়। প্রথমত কি, যেমন তোমরা বলতে পারো ম্যাডাম আপনি তো আগেই বলেছিলেন ইনভার্স ফাংশন যেটা থাকবে পাশে যা থাকে তার মতো করে আমরা পরিবর্তন করে নিব। তাহলে এখানে tan এখানে sec, তাহলে এই tanটাকে আমি sec এ কনভার্ট করে ফেলবো। অথবা আবার এখানে বাইরের tan এখানে sec, তাহলে এই secটাকে আমি tan এর মতো করে পরিবর্তন করে ফেলবো, তাও হয়। সেই নিয়মটা দিয়ে করলেও হবে। আমি আবার বলছি একটু খেয়াল করো, যেহেতু এখানে ভিতরে tan ইনভার্স, বাইরে sec, আবার এখানে sec ইনভার্স tan, তাহলে তোমরা বলতে পারো পূর্বের কথা অনুসারে যেহেতু ভিতরে tan ইনভার্স বাইরে sec, তাহলে এই tanটাকে sec করে নিলাম আর এই secটাকে tan করে ফেললে এটা আমার অঙ্কটা হয়ে যায়। হ্যাঁ হবে, আমি বলবো না যে হবে না, তবে হবে। একটু ব্যতিক্রম করে আরেকটা জিনিস দেখে দিই, যেহেতু এখানে একটি পাওয়ার আছে, খেয়াল করো তো তোমরা, একটু লক্ষ্য করো তো, আগের অঙ্কগুলোতে কিন্তু আমাদের কোনো পাওয়ার ছিল না, কিন্তু এখানে পাওয়ার আছে, দেখেছো? সবাই দেখেছো? একটু খেয়াল করো, পাওয়ার আছে। যেহেতু পাওয়ার আছে তাই আমার আরেকটা বিকল্প পথ আছে এবং সেটা ইজি। বিকল্প পথটা কি? আমরা জানি sec এবং tan এর একটা রিলেশন আছে। তাহলে sec এবং tan এর রিলেশনটা কি একটু খেয়াল করি। তাও আমাদের ক্লাস 9 এর পড়া, বারে বলছি ত্রিকোণমিতি এমন একটি জিনিস যেগুলো তুমি 9 থেকে যা পড়ে এসেছো সব জিনিসই তোমার কাজে লাগবে, তাই সূত্রগুলো একটু বারে প্র্যাকটিস করবে। নতুনগুলো একটু বেশি করলে পুরনোগুলো একটু টাচে রাখবে। তাহলে দেখো sec এবং tan এর রিলেশনের সূত্রটা ছিল sec² θ = 1 + tan² θ। এটা আমরা শুরু থেকেই জানি। তাহলে যেহেতু এখানে sec², আবারও বলছি ইনভার্স ফাংশনটা থিটার কাজ করে। বারেই তোমরা প্রথমে আমি যে কথাটা বলেছি ওটা একটু ভালো করে মাথায় ঢুকিয়ে নিবা যে ইনভার্স ফাংশন দেখা মাত্রই সেটা কোণ, সেটা অ্যাঙ্গেল নির্দেশ করে, সেটা কোণ নির্দেশ করে, সেটা থিটার ভূমিকা পালন করবে। তাহলে যদি থিটার ভূমিকায় tan ইনভার্স 4 হয়, তাহলে আমি এটাকে বলতে পারি sec² θ, আর এটাকে বলতে পারি tan² θ। আবার লক্ষ্য করো, ইনভার্স ফাংশন মানেই কিন্তু থিটা, ইনভার্স ফাংশন মানে থিটার কাজ করতেছে, কোণের কাজ করে। তাহলে এখানে আমি বলতে পারি যেহেতু এখানে একটা পাওয়ার আছে sec² θ, আর এটাকে বলতে পারি tan² θ। আগের গুলোতে কিন্তু পাওয়ার ছিল না, নরমাল ছিল, তাই আমরা ওটার মতো করে পরিবর্তন করেছি। কিন্তু এখানে একটু ব্যতিক্রম, পাওয়ার আছে, তাই এটাকে অন্য নিয়মেও করা যায়। তাহলে দেখো আমরা লিখতে পারি sec² θ = 1 + tan², আর থিটার ভূমিকাতে tan ইনভার্স 4। আবার একইভাবে tan² θ সমান আমরা কি লিখতে পারি? যদি sec² θ = 1 + tan² θ লিখতে পারি,
তাহলে আমরা tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1 লিখতে পারি। তাহলে আমরা তাই করেছি, tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। এখানে দেখো +1, এখানে -1, একে অপরকে নষ্ট করে দিলাম। আরেকটি বিষয় তোমরা হয়তোবা অনেক সময় খেয়াল করো না, আজকে একটু ভালো করে জিনিসটা খেয়াল করবে। সেটি কি দেখো, সেটি হচ্ছে আমরা জানি, সেটা কি আমরা জানি sin স্কয়ার থিটা ইকুয়াল টু sin থিটা হোল স্কয়ার, একই কথা। আমরা জানি sin স্কয়ার থিটা হোল sin স্কয়ার থিটা ইকুয়াল sin থিটা হোল স্কয়ার। এটা সাইন বলে কোনো কথা নয়, ত্রিকোণমিতিক যে কোনো অনুপাতের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। যে কোনো অনুপাতের ক্ষেত্রে যদি এই কথাটা প্রযোজ্য হয়, তাহলে আমি এই 1 তো চলে গেল, এখানে আছে tan স্কয়ার tan ইনভার্স 4, tan স্কয়ার tan ইনভার্স 4। তাহলে tan স্কয়ার tan ইনভার্স 4। আমি আবার বলছি, আমরা ইনভার্স ফাংশন দেখা মাত্রই, আমরা ইনভার্স ফাংশন দেখা মানেই আমরা বুঝে নিব এটা অ্যাঙ্গেল। তাহলে tan স্কয়ার থিটা, তাহলে আমি যদি tan স্কয়ার থিটাই দেখতে পাই, তাহলে আমি সেটাকে করতে পারি tan আর স্কয়ারটাকে বাইরে নিয়ে যেতে পারি, স্কয়ারটাকে পুরো হোল স্কয়ারে, অ্যাঙ্গেলটা শুদ্ধ স্কয়ার করতে পারি। আর সিমিলার হতে এখানে যেহেতু sec স্কয়ার sec ইনভার্স 3, তাহলে এখানেও আমি এই কাজটা করতে পারি, ওই সূত্র মোতাবেক sec অ্যাঙ্গেলটাকে ভিতরে রেখে পাওয়ারটাকে পুরো উপরে নিয়ে নিলাম। তাহলে কেমন দাঁড়ালো, এখানেও আবার tan tan ইনভার্স, এখানে sec sec ইনভার্স। তাহলে দুটো বিপরীত ফাংশন একটা অপরটাকে নষ্ট করলে থাকে কত, 16 আর এদিকে 9, দাঁড়ালো কত 25 রাইট হ্যান্ড সাইড। তাহলে যদি এরকমটি দেখো পাওয়ার আলা অঙ্ক, একটা অপরটার বিপরীতটা যদি তোমরা দেখতে পাও, তাহলে ওই বিপরীতটার মতো করেও চেঞ্জ করতে পারো, অথবা পাওয়ার আকারে এইভাবে করা যায়, দুই ভাবেই অঙ্কটা সঠিক। তো প্রিয় ছাত্রছাত্রী, আজকে আপাতত এতটুকুই থাক। তবে তোমাদেরকে বলবো, যত বিপর্যয় আসুক না কেন আমাদেরকে বেঁচে থাকতে হবে, ভালোভাবেই বেঁচে থাকতে হবে। তো যতটুকু সম্ভব আমরা যেভাবেই পারি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। আর তোমরাও বই কিনে এই জাতীয় অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের সমস্যা হবে না। আর বিশেষ কি বলবো, যে শরীরের প্রতি যত্ন নিবে এবং লেখাপড়ার প্রতি যত্ন নিবে। আজকে পর্যন্তই থাক।